এক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক খোঁজ। ভাবতো, রক্ত থেকে তৈরি হচ্ছে অনেকগুলো রাক্ষস। এক পাত্র ঘৃত বা তেলে শত শত শিশু বড় হচ্ছে, গর্ভে নয় কিন্তু। আগুন থেকে জন্ম নিচ্ছে একজন মানুষ। এই সব কি শুধুই পুরাণের অলৌকিক গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আসলে এমন কিছু যা আজকের আধুনিক বিজ্ঞানকেও চমকে দিতে পারে? আমরা আজ যেসব জিনিস শুনি, ডিএনএ, ক্লোনিং, স্টেম সেল, আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, জিন এডিটিং, এসব প্রযুক্তি আধুনিক বিজ্ঞানীদের ল্যাবে সংগঠিত হয়। কিন্তু হাজার হাজার বছর আগে ভারতীয় পুরাণে এমন অনেক গল্প পাওয়া যায়। এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই সমস্ত তথ্য। পুরাণের সেই আশ্চর্য গল্পগুলো, যেমন রক্ত থেকে জন্মানো রাক্ষস বা এক হাড়ি ঘৃতের মধ্যে বেড়ে ওঠা শিশুরা। এবং ভাবব, এই গল্পগুলো কি আসলে রূপক, যে রূপকের মাধ্যমে তখনকার ঋষিরা বুঝিয়েছিলেন এমন কিছু যা আজ আমরা বুঝে নিচ্ছি জেনেটিক কোড, ক্লোনিং বা জৈব প্রযুক্তির ভাষায়। পর্ব 1, রক্তবীজ, সেলফ রেপ্লিকেটিং ক্লোন। রক্তের এক একটা ফোঁটা মাটিতে পড়তেই সেখান থেকে বেরিয়ে আসছে নতুন নতুন রাক্ষস। এই গল্পটা শুনলেই মাথায় আসে একটাই কথা, ডিএনএ, ডিআই অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের প্রতিটা কোষের মধ্যে থাকে আর যেটা দিয়ে শরীর নিজেকে কপি বা রিপ্লিকেট করতে পারে। আজকের বৈজ্ঞানিকেরা বলছেন একটা স্টেম সেল যদি ঠিকমতো পরিবেশ পায়, তাহলে সেটা থেকে একটা পুরো শরীর পর্যন্ত তৈরি হতে পারে। এমনকি একটা ডিএনএর টুকরোও অনেক সময় যথেষ্ট, কারণ তার মধ্যেই থাকে পুরো জীব তৈরি করার ব্লুপ্রিন্ট নকশা। তাহলে ভাবতো, রক্তবীজ কি স্রেফ পুরাণের কল্পনা, নাকি সে এক ধরনের বায়ো প্রোগ্রামার্ড ক্লোনিং অর্গানিজম, যে নিজে নিজে কপি হয়ে শত্রুকে হারানো প্রায় অসম্ভব করে দেয়? এটা তখন অলৌকিক বলে মনে হলেও আজকের দিনে এটা আমাদের মনে করিয়ে দেয় ক্লোনড সোলজার বা প্রোগ্রামার্ড স্ট্যাম সেল থেরাপি। এইসব এখন আর কল্পনা নয়, বাস্তবের খুব কাছাকাছি। পর্ব 2, কুন্তির সন্তানরা, জেনেটিক ভ্যারিয়েশন। এক মা, কিন্তু 5 সন্তান, আর প্রত্যেকেই আলাদা আলাদা স্বভাবের, শক্তির ও ক্ষমতার। কর্ণ জন্মায় সূর্যদেব থেকে, যুধিষ্ঠির ধর্মরাজ থেকে, ভীম বায়ু দেবতার থেকে, অর্জুন ইন্দ্র দেবতার থেকে, সহদেব ও নকুল মাদ্রি ও অশ্বিনী কুমার থেকে। এখানে দেখো, প্রতিটি সন্তানের জন্ম হয়েছে আলাদা ডিভাইন ডিএনএ সোর্স থেকে, আর তাই তাদের গঠন, শক্তি, মনোভাবও আলাদা। কেউ খুব শক্তিশালী, কেউ ন্যায়বোধে ভরা, কেউ অসাধারণ যোদ্ধা। আজকের বিজ্ঞান বলছে এটা অনেকটা জেনেটিক কাস্টমাইজেশন বা ডিজাইনার বেবির মতো। মানে আইভিএফ এর মতো আধুনিক পদ্ধতিতে একাধিক স্পার্ম ব্যবহার করে ভিন্ন ভিন্ন অ্যাম্ব্রিও তৈরি করা সম্ভব। তাহলে প্রশ্ন জাগে, কুন্তির এই সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটা কি ছিল কোনো প্রাচীন সিলেক্টিভ অ্যাম্ব্রিওনিক জেনেটিক প্রোগ্রামিং? পুরাণ শুধু বলছে ঋষির আশীর্বাদে সন্তান বা দেবতার ডাকে গর্ভধারণ। কিন্তু এসব কি শুধুই কাহিনী, নাকি আসলে কোনো ডিজাইন টেকনোলজির ছদ্মভাষা? ভাবার মতো ব্যাপার। প্রাচীন ভারতে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মাঝখানে লুকিয়েছিল কি জিন প্রযুক্তির রহস্য? পর্ব 3, দ্রৌপদীর অগ্নিজন্ম, এক ল্যাব ক্রিয়েশন। পুরাণে বলা হয় অগ্নিকুণ্ড থেকে একসঙ্গে জন্ম নিচ্ছে 2 ভাই বোন, দ্রৌপদী আর ধৃষ্টদ্যুম্ন। তাদের গঠন কেমন ছিল জানো? প্রাচীন শ্লোকে বলা আছে তারা তৈরি হয়েছিল পঞ্চতত্ত্ব দিয়ে, মাটি, জল, বায়ু, আগুন আর আকাশ। এখন যদি আজকের জীববিজ্ঞান দেখি, মানুষের শরীর তৈরি হয় মূলত এই উপাদানগুলো দিয়ে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর মিনারেল। মানে অনেকটাই পঞ্চতত্ত্বের আধুনিক ভার্সন। তাহলে প্রশ্ন হলো, পুরাণে বলা অগ্নিকুণ্ড আসলে কি ছিল? একটা ধারণা হতে পারে এটা ছিল এক ধরনের বায়োলজিক্যাল রিঅ্যাক্ট, যেখানে বিশেষ মন্ত্র মানে বায়োলজিক্যাল কোড ব্যবহার করে একটা নতুন প্রাণ সৃষ্টি করা যেত। এই ধরনের রিচুয়াল ড্রিভেন ক্রিয়েশন, মানে যজ্ঞ, মন্ত্র, তপস্যা দিয়ে সন্তান উৎপাদন, আজকের চোখে দেখলে অনেকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং লেভের মতো মনে হয় না? যেখানে ফায়ার, এনার্জি, মন্ত্র, বায়োলজিক্যাল কোড, পাত্র
ইনকিউবেশন চেম্বার। তাহলে কি পুরাণের এই গল্প আসলে ছিল এমন এক প্রযুক্তির ইঙ্গিত যা হাজার হাজার বছর পরে আমরা বুঝতে শুরু করেছি? পর্ব 4, গান্ধারীর 100 সন্তান টেস্ট টিউব বেবি। পুরাণে লেখা আছে গান্ধারী একবারে একটা ভ্রূণ ধারণ করেছিলেন, কিন্তু সেই ভ্রূণটা আলাদা করে 100 ভাগে ভাগ করা হয় আর সেগুলো রাখা হয় ঘি ভর্তি পাত্রে। এরপর সেই পাত্র থেকেই জন্ম নয় 100 জন কৌরব সন্তান। এখন ভাবো, আজকের বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা করলে কেমন দাঁড়ায়? একটা ভ্রূণ থেকে তৈরি করা হচ্ছে অনেকগুলো মাল্টিপল অ্যাম্ব্রিও ক্লোন। সেগুলো রাখা হচ্ছে এক ধরনের ইনকিউবেটর সদৃশ পরিবেশে, যেমন ঘি বা তেল জাতীয় বায়োফ্লুইড। আর সেখান থেকে পরবর্তীতে জন্ম নিচ্ছে একাধিক শিশু। এই পদ্ধতিকে বলাই যায় এক ধরনের ম্যাস অ্যাম্ব্রিও কাল্টিভেশন বা অ্যানসিয়েন্ট আইভিএফ ক্লনিং সিস্টেম। তাহলে পুরাণে যেটাকে বলা হয়েছে ঘৃতপাত্র, ওটা কি ছিল শুধু পূজার পাত্র, নাকি সেটা ছিল আদিম যুগের এক ধরনের ইনকিউবেটর? আর সেই ঘি যেটাকে আমরা ধর্মীয় উপকরণ বলি, ওটার কি বায়ো প্রিজার্ভিং গুণ ছিল? কারণ আজও তো ঘিকে অ্যান্টিবায়োটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। পুরাণের গল্প শুনতে অলৌকিক লাগলেও আজকের জেনেটিক সায়েন্স দিয়ে দেখলে মনে হয় তখনকার যুগে হয়তো একটা লোকানো বায়োটেকনোলজির ভাষা ছিল। পর্ব 5, ঋগ্বেদের শরীর তত্ত্ব, এনভিল্ট অ্যানাটমি। ঋগ্বেদ আর উপনিষদে একটা আশ্চর্য তথ্য বলা হয়েছে। মানব শরীরে আছে 101টি মূল নারী, আর প্রতিটি নারীর আবার 72,000টি করে শাখা। বৃহদারণ্যক উপনিষদ। ভাবো, এমন সংখ্যা কোথা থেকে এলো 5,000 বছর আগে। এখন যদি আমরা আজকের সায়েন্স দেখি, আমাদের শরীরে আছে বিলিয়ন বিলিয়ন নিউরন, আর সব কিছু মিলিয়ে গঠিত হয়েছে একটা বিশাল স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। এসব দেখতে লাগে এমআরআই, এফএমআরআই, সিটি স্ক্যান, সবই খুব উন্নত মেডিকেল টেকনোলজি। তাহলে প্রশ্ন হলো, তখনকার ঋষিরা এসব জানতেন কিভাবে? তাদের তো কোনো মেশিন ছিল না। কি এমন করতেন তারা? এটা কি ছিল এক ধরনের ইন্ট্রোস্পেক্টিভ অ্যানাটমিক্যাল ভিজুয়ালাইজেশন, মানে ধ্যান করে নিজের শরীরের ভেতরটা অনুভব করা? নাকি তারা জানতেন এক ধরনের নন ইনভেসিভ বায়োলজিক্যাল ম্যাপিং, মানে শরীরের ভেতরটা বুঝে ফেলা, কাটা না চিরে? তাহলে কি ধরে নেওয়া যায় ঋষিদের ধ্যান ছিল এক ধরনের প্রাচীন ইনার মাইক্রোস্কোপি, অর্থাৎ নিজের শরীরের ভেতরে নিজেই দেখা অনুভব করা? যেখানে আজ আমরা যন্ত্র দিয়ে যা দেখি, তারা সেটা মন দিয়ে চেতনার চোখে দেখতে পারতেন। পর্ব 6, শিব, ব্রহ্মা ও জিন তত্ত্ব। পুরাণে দেখা যায় শিব রাগের বশে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর যোদ্ধা, বীরভদ্র। ব্রহ্মা এক জীবের খাদ্যাভ্যাস একেবারে বদলে দেন। বিষ্ণু ছায়া থেকে সৃষ্টি করেন প্রাণ। এখন প্রশ্ন হলো, এসব কি কেবল অলৌকিক গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আধুনিক জেনেটিক সায়েন্সের ইঙ্গিত? যেমন অ্যাপিজেনেটিক মিউটেশন, জিন না বদলে জিন কিভাবে কাজ করবে তা পরিবর্তন করা; কগনিটিভ রিওয়ারিং, মন ও চিন্তার ধরন নতুনভাবে গঠন করা; টিস্যু ক্লোনিং ফ্রম শ্যাডোস, ছায়া বা অবশিষ্টাংশ থেকে কোষ বা শরীরের অংশ তৈরি করা। আজকের বিজ্ঞান বলছে হাড়, দাঁত, এমনকি ফসিল থেকেও জীবের ডিএনএ বের করে তা দিয়ে জীবন পুনর্গঠন করা যায়। এমনকি একটা ধারণা আছে জেনেটিক মেমোরি, মানে স্মৃতি বা অভিজ্ঞতা জিনের মধ্যে রেকর্ড হয়ে থাকতে পারে। তাহলে ভাবো, পুরাণে ছায়া থেকে প্রাণ সৃষ্টির কথা বলা হয়েছে, রাগের জন্ম বা ভুক বদলানো, এসব কি আসলে ছিল সিম্বলিক জেনেটিক কোড, মানে প্রতীকের ভাষায় জেন বা কোষের আচরণ বদলের ইঙ্গিত? তাহলে কি শিব, ব্রহ্মা, বিষ্ণুদের এই সৃষ্টি শক্তি আসলে এক ধরনের ডিএনএ ম্যানিপুলেশন বা প্রাচীন বায়ো প্রোগ্রামের রূপ? পর্ব 7, আধুনিক প্রযুক্তি, ঋষিদের ছায়া। আজকের বিজ্ঞান আমাদের দিয়েছে অসাধারণ কিছু আবিষ্কার: ক্রিসপার জিন এডিটিং, স্টেম সেল থেরাপি, ডিজাইনার বেবি, আর্টিফিশিয়াল ওমস, ডিএনএ স্টোরেজ। সব কিছুই খুব আধুনিক শুনতে লাগে, কিন্তু ভাবো তো, এসবের ছায়া কি হাজার হাজার বছর আগে পুরাণ আর বৈদিক সাহিত্যে আগে থেকেই ছিল? তাহলে কি আমাদের বিজ্ঞান আসলে এক ধরনের পুনরাবিষ্কার, রিডিসকভারি? আমরা কি ফিরে যাচ্ছি সেই ভুলে যাওয়া প্রাচীন বিজ্ঞানের রূপরেখার দিকে? পুরাণ কল্পনা নাকি কেমিস্ট্রি?
এক ফোঁটা রক্ত থেকে জন্ম নেয় রাক্ষস, এক পাত্রে শত সন্তান বেড়ে ওঠে। একটা আহ্বান থেকেই জন্ম হয় বীরের, আগুন থেকে বেরিয়ে আসে এক মানবী। এসব কি কেবল গল্প, নাকি আসলে প্রাচীন ঋষিরা অনেক আগেই বুঝে গিয়েছিলেন লাইফের জেনেটিক কোড, যেটা আমরা এখন ল্যাবে গিয়ে খুঁজছি? প্রাচীন ভারতীয় বিজ্ঞান ছিল এক অলৌকিক বাস্তবতা যা লুকিয়ে আছে রূপকের মধ্যে। তার ভাষা ছিল মন্ত্র, আর প্রযুক্তি ছিল ধ্যান, সংকেত আর বুদ্ধিমত্তার সমন্বয়। যদি আমরা আজও পুরাণকে শুধুই গল্প বলে সরিয়ে দিই, তাহলে আমরা হারাবো নিজের আত্মপরিচয়। এক প্রাচীন জ্ঞান ভাণ্ডারের মানচিত্র আর বিজ্ঞান ও আত্মার যোগসূত্র। পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, রক্ত মানে কোট, আগুন মানে শক্তি, মন্ত্র মানে কমান্ড, দেবতা মানে সত্তার এক বিশেষ প্রোগ্রাম। আমাদের দরকার এখন এই রহস্যময় জ্ঞান ভাণ্ডারকে নতুন করে পড়া, বোঝা আর ডিকোড করা। কারণ পুরাণ শুধু অতীত নয়, এটা এক জীবন্ত বিজ্ঞানের কোষাগার। তাই তোমার কাছে প্রশ্ন, তুমি কি শুধু বিশ্বাস করবে নাকি অন্বেষণ করবে? খোঁজো, প্রশ্ন করো। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।